যাই হোক, আসেন আমরা আর্গুমেন্ট রাইটিং নিয়ে আজকে একটু দেখবো। আর্গুমেন্ট রাইটিং এটাতে আপনার ব্যাংক ইয়েতে হচ্ছে 30 মার্কের মতো থাকে, 30 মার্কস থাকে। কেমন 30 মার্কস থাকে ব্যাংক রিটেনে। এখন এই টপিকটা এই টপিকটা একটু আলাদা, অর্থাৎ আমরা ট্রেডিশনালি যেরকম ভাবে লেখালেখি করি সেই লেখালেখির থেকে এই টপিকটা একটু আলাদা। এখানে দেখেন, আচ্ছা আমাকে একটু বলেন তো, আর্গিউ শব্দের অর্থ কি? আমি বলি না আমার সাথে আর্গিউ করবা না, এটা মানে কি বলেন? আমরা যে বলি আমার সাথে আর্গিউ করতে আসবা না, এটার মানে কি? তর্ক। ভেরি গুড, তর্ক। বা ভালোভাবে বললে আমরা কি বলবো এটাকে? বিতর্ক। আমরা ডিবেট কম্পিটিশন দেখছি, করছি, অনেকে হয়তো ডিবেট করেছি, আবার অনেকে হয়তো ডিবেট দেখেছি, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস পাওয়া যাবে, রেকর্ড থাকবে ক্লাসগুলা। আপনি কোথা থেকে রেকর্ড দেখবেন সেটা আজকে লাবু ভাই আমার ক্লাসের মাঝখানে জয়েন করবে, উনি বলবেন, ঠিক আছে? ওকে। তো বিতর্ক। এখন এই আর্গুমেন্ট রাইটিংও হচ্ছে কাইন্ড অফ, আমরা যে বিতর্ক প্রতিযোগিতা ওরালি করেছিলাম, এই আর্গুমেন্ট রাইটিংটা হচ্ছে আমার খাতাতে বিতর্ক করতে হবে। খাতাতে তাহলে বিতর্কটা কিরকম? কোয়েশ্চেন পেপারে আপনাকে একটা টপিক দিয়ে দিবে। টপিকটা মনে করেন যদি এরকম দেয়, মনে করেন টপিক দিল কি, অ্যারেঞ্জ ম্যারেজ ইজ বেটার দেন লাভ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ ইজ বেটার দেন লাভ ম্যারেজ। পরে একটা লেস লাগিয়ে দিবে, বলবে ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, ডু ইউ এগ্রি উইথ ইট। কেমন? ডু ইউ এগ্রি উইথ ইট, হোয়াই অর হোয়াই নট। এইটাই হচ্ছে আর্গুমেন্ট রাইটিং। আমি কি প্রশ্নটা বুঝাতে পারছি? অর্থাৎ একটা একটা টপিক আপনাকে দিয়ে দিল, সেই টপিকটা দিয়ে বলতেছে যে অ্যারেঞ্জ ম্যারেজ, স্টেটমেন্টটা হচ্ছে এরকম, অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ থেকে বেটার। আপনি কি এটার সাথে একমত? কেন বা কেন নয়? এই সেগমেন্টে কি এগ্রি ডিসএগ্রি এর বিটুইনে থাকা যাবে নাকি একটা, এটা এটা আমি বলতেছি, একটু ক্লাসটা সেশনটা করেন, ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে দেখেন, যখন ডু ইউ এগ্রি উইথ ইট, ঠিক আছে, ডু ইউ এগ্রি উইথ ইট, হোয়াই হোয়াই নট, যখন বিষয়টা আসবে তখন বেসিক্যালি এই জিনিসটা কি করতে হবে আপনার? এটা আপনি যে পক্ষে যাবেন, আপনি যদি অ্যারেঞ্জ ম্যারেজের পক্ষে যান অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজের পক্ষে গিয়ে লাভ ম্যারেজ, আপনি যেটার পক্ষেই যাবেন সেটার বিষয়ে আপনি যদি এগ্রি হন তার লজিকটা আপনার তুলে ধরতে হবে। আপনি যদি এগ্রি না হন তার লজিকটা আপনার তুলে ধরতে হবে। ঠিক আছে? এই টোটাল বিষয়টাই হচ্ছে আর্গুমেন্ট রাইটিং। এখন বিষয়টা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং বিষয়টা আসলে আসছে কোথা থেকে? তাহলে চলেন আমরা একটু সেশনটা দেখি। আচ্ছা, প্রথম বিষয় যেটা, আর্গুমেন্ট রাইটিং এর কোশ্চেন কেমনে আসতে পারে এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি কিনা? অর্থাৎ আমাকে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু দিয়ে দিবে যেটার পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষে মানুষের মতামত থাকতে পারে। সেই কন্ট্রোভার্সিয়াল টপিকটা দিয়ে আমি এটার আসলে কোন পক্ষে আছি এই বিষয়টা জানতে চাইবে। যে লেখাতে মানে যে কোশ্চেনে এই বিষয়টা জানতে চাই, ওই ধরনের রাইটিংকে আমরা বলতেছি আর্গুমেন্ট রাইটিং। ওকে, তাইলে আমি আর্গুমেন্ট রাইটিং এর কোশ্চেন আসলে কিভাবে আসে পরীক্ষাতে এই বিষয়ে আপনাদেরকে একটা প্রাইমারি ধারণা দিলাম। চলেন আমরা বাকি অংশটা দেখি। আর্গুমেন্ট রাইটিং হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে যেটা বলতেছি, এটা হচ্ছে বেসিক্যালি ক্রিটিক্যাল রাইটিং এর একটা পার্ট। ক্রিটিক্যাল রাইটিং এর মধ্যে 4টা ধাপ থাকে। একটা হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে, যেটা আমি একটু আগে দেখালাম, এটা হচ্ছে বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে। একজন যে বলছিলেন যে দুই পক্ষেই থাকা যাবে কিনা, ওইটা হচ্ছে বোথ দ্য ভিউ ডিসকাশন এসে যদি হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে কি দুই পক্ষে থাকা যাবে। যদি একটা স্টেটমেন্ট দিয়ে বলে এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই বলেন, তখন সেটা বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে হয়ে যায়। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর মতোই কাইন্ড অফ। আর প্রবলেম এবং সলিউশন এসে মানে হচ্ছে কোনো একটা প্রবলেম আপনাকে দিয়ে দিল, সেটা সলিউশন আপনাকে বাইর করতে বললো। এগুলো বিভিন্ন ধাপে ধাপে কোশ্চেন থাকতে পারে, তবে বেসিক্যালি আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে, যেটা এই এসেটাই আমরা বেশি দেখতে পাই। তাহলে আর্গুমেন্ট রাইটিংটা আসলে কিরকম হয়, কিভাবে লিখবো আমরা? ইট শুড বি লজিক্যাল রাইট আপ। আমরা যখন ফোকাস রাইটিং লিখবো, ফোকাস রাইটিং এ আমরা অনেক অনেক ইনফো দিব, অনেক অনেক ইনফো দিব, যেগুলোর অনেক কিছু হয়তো সরাসরি রিলেভেন্ট, কিছু কিছু হয়তো কাছাকাছি রিলেভেন্ট এরকম। কিন্তু আর্গুমেন্ট রাইটিং এর ক্ষেত্রে আপনি যে কথাটাই বলবেন, যে লাইনটাই লিখবেন, সেটার পিছনে একটা ক্লিয়ার লজিক থাকতে হবে। অর্থাৎ আর্গুমেন্ট রাইটিংটা হবে পুরোপুরি লজিক বেসড।
এই আর্গুমেন্ট রাইটিং এর আরেকটা নাম আমরা বলতে পারি লজিক বেসড রাইটিং। আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, লজিক এন্ড এক্সাম্পলস আর দ্য মেইন পয়েন্ট অফ এন আর্গুমেন্ট রাইটিং। একটা আর্গুমেন্ট রাইটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লজিক। শুধু লজিক দিলে হবে না, এবং সেটার সাথে এক্সাম্পল দিতে হবে। তাহলে এক্সাম্পল গুলো আমরা যখন দিব তখন চেষ্টা করবো আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার। তাহলে রিয়েল লাইফ এক্সাম্পল কিরকম? রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে এরকম, মনে করেন আপনাকে যে বিষয়টা বললাম যে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজের চাইতে বেটার, আপনি মনে করেন এটার পক্ষে নন, আপনি এটার এগেইনস্টে এরকম একটা কি দিলেন, মতামত দিলেন। হ্যাঁ, আপনি এটা ফেভারে নন, আপনি এটার এগেইনস্টে এরকম মতামত দিলেন। এখন এখন মনে করেন আপনি তো এটার বিপক্ষে দাঁড়ালেন, তা বিপক্ষে দাঁড়ালে যুক্তি, আমি বললাম লজিক, লজিক তো আপনি আপনার নলেজ থেকে লজিক দিচ্ছেন। এক্সাম্পলের কথা বলছি, আমি বলছি আপনি রিয়েল লাইফ এক্সাম্পল গুলো দেওয়ার ট্রাই করবেন। তাহলে আপনি রিয়েল লাইফ এক্সাম্পল এখন কিভাবে পাবেন? আপনি মনে করেন আপনার একজন ফ্রেন্ডের কথা এখানে বলতে পারেন, এক্স ওয়াই জেড, আপনার একজন ফ্রেন্ড, ঠিক আছে, তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আবার আপনার একজন ফ্রেন্ড, তার লাভ ম্যারেজ হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ যে ছেলেটার হয়েছিল বা আপনার যে ফ্রেন্ডটার হয়েছিল, সেই ফ্রেন্ডটা তার ব্যক্তি জীবনে তার যে ওয়াইফের সাথে সে কি করছিল না, কি হচ্ছিল না, বনিবনা হচ্ছিল না, কারণ দুজনের চিন্তা ভাবনার ধরন ছিল দুরকম। মনে করেন আপনার ফ্রেন্ডটা হচ্ছে একটু মানে পুরাতন ধ্যান ধারণা পোষণ করেন, আবার আপনার ওনার ওয়াইফ যিনি, উনি একটু নতুন ধ্যান ধারণার মানুষ, যার ফলে দুজনের টেস্ট মিলছিল না, দুজনের রুচি মিলছিল না। কেমন? এই কারণে তাদের মধ্যে প্রায়শ ঝগড়া লেগেই থাকতো। অন দ্য আদার হ্যান্ড, আপনার যে ফ্রেন্ডটা লাভ ম্যারেজ করেছিল, যেহেতু তাদের মধ্যে একটা অ্যাফেয়ার ছিল, একটা লম্বা সময় পরিচয় ছিল, তারা একজন আরেকজনের পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো কি করতো, খুব ভালো জানতেন। যেহেতু তারা তাদের পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো খুব ভালো জানতেন, কাজেই তাদের মধ্যে আসলে ছোটখাটো অনেক বিষয়ই তারা কি করতো, নিজেরা নিজেরা কথাবার্তা বলে কি করে নিত, মানে এগুলো আসলে খুব একটা প্রবলেম হইতো না। হ্যাঁ, তাদের মধ্যেও ছোট ছোট মনোমালিন্য হইতো, কিন্তু এগুলো আসলে বড় আকার ধারণ করতো না। তাহলে এই যে আমি দুটো এক্সাম্পল দিলাম, এই দুটো এক্সাম্পল গুলো হচ্ছে কিসের এক্সাম্পল হিসেবে কনসিডার করা যাবে? রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে কনসিডার করা যাবে। মনে রাখবেন, আর্গুমেন্ট রাইটিং লিখতে গিয়ে আপনি যত বেশি রিয়েল লাইফ এক্সাম্পল তুলে ধরতে পারবেন, তত আপনার লেখার মানটা বাড়বে, আপনি তত ভালো করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? এতটুকু পর্যন্ত কি বুঝছেন? আর আর্গুমেন্ট রাইটিং অবশ্যই লজিক্যাল হইতে হবে, আপনার প্রত্যেকটা ইয়ার পিছনে লজিক থাকতে হবে। কেমন? লজিক দিতে হবে। আপনি মনে করেন যে ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের সেন্টেন্স না, যে লাইনটাই লিখবেন সে লাইনটা অবশ্যই লজিক্যাল হইতে হবে। ওকে, এরপরে দেখেন হাউ টু আন্ডারস্ট্যান্ড অ্যান আর্গুমেন্টেটিভ এসে। আর্গুমেন্টেটিভ এসে আমরা আসলে কিভাবে চিনবো? আর্গুমেন্টেটিভ এসে চেনার উপায় হচ্ছে, অর্থাৎ এই রাইটিংটা যে আর্গুমেন্টেটিভ রাইটিং, এটা চেনার উপায় হচ্ছে এটার শেষে লেস থাকবে, যেমন এই যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, হাউ ফার ডু ইউ এগ্রি, চুজ এ পজিশন এন্ড সাপোর্ট উইথ এক্সাম্পল। এই ধরনের লেজগুলা লাগানো থাকবে স্টেটমেন্টের পাশে। ঠিক আছে, স্টেটমেন্টের পিছনে যেমন আমি বললাম ডু ইউ এগ্রি দিয়েছিলাম, এরকম লেজগুলা যদি লাগানো থাকে, তার মানে বুঝতে পারবেন আপনি এটা একটা আর্গুমেন্টেটিভ রাইটিং, এবং এখানে আপনার একটা পক্ষ নিতে হবে। পক্ষ নিয়ে আপনার হচ্ছে কি করবেন, পক্ষ নিয়ে আপনি সেই পক্ষটা, যে পক্ষটা নিচ্ছেন, আপনার লজিক দিয়ে, আপনার এক্সাম্পল দিয়ে সেটাকে আপনি এস্টাবলিশ করুন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝাতে পারছি কিনা? একজন জিজ্ঞেস করেছিলেন যে পক্ষ নিয়ে মানে দুই পক্ষে লেখা যাবে কিনা বা কিভাবে করতে হবে। রাইটিং এর লেংথ এটা 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 করে 2 থেকে 3 পেজ এনাফ, 3 পেজ ভালো। আচ্ছা, একজন বলছেন হাউ ক্যান আই ইমপ্রুভ মাই রাইটিং স্কিল? if you really want to improve your writing skill, then you have to try to write as much as possible. অর্থাৎ আপনার প্রচুর লিখতে হবে। এখন কথা হচ্ছে আমি লিখবো কিভাবে, আপনি লিখবেন কিভাবে? আপনার লেখার জন্য আগে পড়তে হবে। তো আমি কিভাবে, মনে করেন আমরা যেটা করি, আমরা চাকরির প্রস্তুতিতে কিছু ভুল করি। ভুলগুলো কোথায় করি দেখেন, আপনি যখন ব্যাংকের প্রিলি পাস করবেন, রিটার্ন দিতে যাওয়ার সময় আপনার মধ্যে একটা কনফিডেন্স কাজ করে, আপনি চিন্তা করেন যে আরে আমি তো ইংরেজি লিখতে পারি। আমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি, আমাদের বেশিরভাগেরই ধারণা হচ্ছে আমি তো ইংরেজি লিখতে পারি, ইংরেজি লিখতে তো আমার সমস্যা হয় না। তো এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সের জন্য যেটা হয় সেটা হচ্ছে আমরা
ইয়ে করি না, কি করি না, আমরা পড়ি না, আমরা পড়ি কম, লিখতে চাই বেশি। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এত এত কিছু লিখেছেন, আপনাদের কি মনে হয় উনি আসলে না পড়েই জিনিসগুলো লিখেছেন? ওনার এগুলো লেখার জন্য অনেক কিছু পড়া দরকার হয়েছে, উনি অনেক কিছু পড়েছেন। তার মানেটা কি? তার মানে হচ্ছে এখানে মেসেজ যেটা ক্লিয়ার সেটা হচ্ছে আপনি যদি খুব ভালো করে 10টা ফোকাস রাইটিং, 10টা আর্গুমেন্টেটিভ রাইটিং ভালো করে পড়েন, তাহলে একটা আর্গুমেন্ট রাইটিং আপনাকে লিখতে দিলে সেখানে অন্তত 5 থেকে 7 লাইন আপনি লিখতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো আর্গুমেন্ট রাইটিং, কোনো ফোকাস রাইটিং ভালো করে না পড়ে আপনি যদি কি করতে চান, পরীক্ষার হলে চলে যান এবং লিখতে যান, 2টা থেকে 3টা সেন্টেন্স লেখার পর আপনি আর সেন্টেন্স বের করতে পারবেন না, আপনি আর ওয়ার্ড বের করতে পারবেন না। ভালো লিখতে হলে, ভালো রাইটিং স্কিল ডেভেলপ করতে হলে আপনার রিডিং স্কিল বা রিডিং হ্যাবিট বাড়ানোর কোনো বিকল্প নাই। এটা অন্য কোনো ওয়েতে এটা কোনোভাবে সম্ভব হবে না। আপনার রাইটিং স্কিল বাড়ানো উইদাউট রিডিং স্কিল কোনোভাবেই সম্ভব না। কাজে খুব ভালো করে আপনি যদি খুব 10টা বা 12টা ফোকাস বা আর্গুমেন্ট রাইটিং ভালো করে পড়েন, খুব ভালো করে পড়েন, তাইলে দেখবেন অটোমেটিক আপনি একটা কিছু লিখতে দিলে সেখানে 5-7 লাইন আপনি খুব ভালো ইংরেজি লিখে আসতে পারবেন। তাহলে আচ্ছা, এখন পর্যন্ত যেটা বললাম যে আর্গুমেন্ট রাইটিং কিভাবে আমরা চিনবো, এতটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার? আর্গুমেন্ট রাইটিং আমরা কিভাবে চিনবো? এখন যারা আছেন সেন্টেন্স মেকিং অনেক উইক, এটা ইনক্রিজ কিভাবে করবেন? সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আপনার সেন্টেন্সের ক্লাসিফিকেশন জানতে হবে। সেন্টেন্সের ক্লাসিফিকেশনের মধ্যে স্ট্রাকচারালি সেন্টেন্স হচ্ছে 3 প্রকার বা 4 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আপনার সবার আগে সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড কোথায় লিখছেন সেটা বুঝতে হবে। সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা বসতে পারে, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের বৈশিষ্ট্যগুলো কি, ওখানে ফাইনাইট ভার্ব কয়টা বসে সেটা জানতে হবে। আপনার টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। টেন্সকে আপনার হচ্ছে কলমের সাথে সাথে, মানে আপনি এক লাইন লিখবেন, এটা কোন টেন্সে লিখছেন এটার ব্যাপারে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। আপনি 3টা জিনিস, 3টা গ্রামার টার্ম খুব ভালো করে যদি আপনি পারেন, তাইলে আপনি খুব ভালো ইংরেজি লেখা শিখতে পারবেন। নাম্বার 1 টেন্স, নাম্বার 2 সেন্টেন্স স্ট্রাকচার, নাম্বার 3 অ্যাক্টিভ এবং প্যাসিভের সেন্স। অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে খুব ভালো যদি ধারণা আপনি রাখেন, টেন্স যদি আপনার খুব ক্লিয়ার থাকে এবং সেন্টেন্স স্ট্রাকচার যদি আপনি জানেন, তাহলে আপনি যে সেন্টেন্সগুলো লিখবেন সেই সেন্টেন্সগুলোতে ভুলের সংখ্যা অনেকটুকুই কমে আসবে। যা মানে যিনি প্রশ্ন করেছিলেন যে আসলে উনি কিভাবে সেন্টেন্স, মানে নির্ভুল সেন্টেন্স কিভাবে লিখতে পারেন বা সেন্টেন্সের ইয়াটা কিভাবে বাড়াইতে পারেন, ভুল কিভাবে কমাইতে পারেন, তাদের জন্য এবং সকলের জন্যই 3টা গ্রামাটিক্যাল টার্মের কথা বললাম। আপনার খুব ভালো রাইটিং এর জন্য এই 3টা গ্রামাটিক্যাল মানে টার্মে খুব ভালো দখল থাকাটা একান্তই জরুরি। আচ্ছা আচ্ছা, আমাকে দেখা দেখা যাচ্ছে না, সমস্যা নাই, আপনারা একটু শোনেন। আমি এই আর্গুমেন্ট রাইটিং এর যে আপনাদের যে কন্টেস্টটা হবে, আমি এটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে প্রবল স্যার যে আপনাদেরকে স্লাইডের মধ্যে কয়েকটা টপিক আপনাদেরকে সিলেক্ট করে দেবে, এর মধ্যে থেকে যে কোনো একটা টপিক আপনি আপনার মতো করে নিজে সিলেক্ট করে লিখবেন। এখন আপনারা অনেকে হয়তো বা আছেন প্রথমবার লিখতেছেন, লিখতে গিয়ে অনেকবার আটকাবেন, সময় নিয়ে হোক যেভাবে হোক আপনি লিখবেন, খাতায় লিখে সেটা ছবি তুলবেন। ছবি তুলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি পোস্ট করবেন। কিভাবে পোস্ট করবেন, কোন গ্রুপে পোস্ট করবেন, সব কিছুই হচ্ছে আমাদের যে টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করছেন, সেই টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাই দিব, বিস্তারিত আপনাদেরকে সাজিয়ে দিব যে কিভাবে কিভাবে আপনারা পোস্ট করবেন। এবং সেখান থেকে আমরা বেশ কয়েকজনকে, যারা ভালো লিখবেন বা রেগুলারলি লিখবেন ভালোভাবে, বেশ কয়েকজনকে আমরা পিটিওর পক্ষ থেকে পুরস্কার দিব। এটা হচ্ছে প্রবাল স্যার যে অ্যানাউন্সমেন্টটা দিল সেটার বিস্তারিত আমি বললাম, তারপরে আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমরা সেটা জানিয়ে দিব। আমি হ্যাঁ একটু বলি ভাই, হ্যাঁ একটু। হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে অনেকেই বলছেন এআই বা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করবেন। আপনি চ্যাট জিপিটি, গুগল, আপনার কাছে যা যা আছে সবকিছু আপনি ইউজ করে পড়তে পারেন, কিন্তু আপনার লেখাটা যদি এরকম হুবহু কপি পেস্ট হয়ে যায়, অর্থাৎ আপনি কি করলেন, না লিখে জাস্ট হচ্ছে ওখান থেকে কপি করে আপনি ওয়ার্ডে নিয়ে পেস্ট করে দিয়ে দিলেন, এটা আমরা ইজিলি ধরতে পারবো ওনাদের লেখাগুলো আসলে কি করা হবে না, কনসিডার করা হবে না। আপনাকে দেখেন, এটা শুধু পুরস্কার পাওয়ার কোনো কিছু না, এটা আপনার লাইফের কেরিয়ারের সাথে জড়িত। আপনাকে পড়ার পূর্ণ সুবিধা দেওয়া হচ্ছে, বাট লেখার কষ্টটা তো আপনার করতে হবে। অন্তত আপনি দেখে দেখে লিখেন, কিন্তু নিজের মতো করে লিখেন। কোথাও থেকে মানে কাট কপি পেস্ট করে যে লেখাটা, এটা অন্তত পক্ষে আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি, এই জিনিসটা করেন না। নিজের সাথে আসলে নিজে এই বিচ্ছেটা অন্তত করিয়েন না প্লিজ।
ভাই কন্টিনিউ প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আরেকটা কথা বলি, প্রবাল স্যারের সাথে একটু যুক্ত করি। আপনাদের মধ্যে অনেকেই আছেন লিখতেই ভয় পান। আমাদের এই যে কন্টেস্টটা দেওয়ার উদ্দেশ্যটা কি, যাতে করে আপনাদের অন্ততপক্ষে লেখাটা শুরু করেন। এখন আপনার চ্যাট জিপিটি আছে, এআই আছে, বা বিভিন্ন গুগল আছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা তথ্য নিতে পারেন, সাহায্য নিতে পারেন। তার মানে সেটা হুবহু কপি করে দিয়েন না আবার, সেটা আমরা ধরতে পারবো। অন্ততপক্ষে এতটুকু শিওর থাকতে পারে আমরা সেটা বুঝতে পারবো। কিন্তু আপনারা নিজেরা লেখার চেষ্টা করেন, শুরুটা করেন অন্ততপক্ষে, এতে আপনাদেরই উপকার হবে। এবার আসেন, আমাদের হচ্ছে গতকালকে সেশনের পর একটা অ্যানাউন্সমেন্ট গিয়েছিল যে আমরা বাংলা পরীক্ষা নিচ্ছি। বাংলা পরীক্ষাটা নিচ্ছি কোথা থেকে? বিগত সালের যে প্রশ্নগুলো আছে, বিগত ব্যাংকে যে বাংলা থেকে প্রশ্ন আসছে, বাংলা গ্রামার এবং বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নের উপর আমরা পরীক্ষা নিচ্ছে। আজকে একটা পরীক্ষা চলতেছে, সন্ধ্যা 6টা থেকে শুরু হয়েছে, রাত 12টা পর্যন্ত আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো আমি এখন দেখাবো, অনেকে আপনারা বুঝতে পারতেছেন না যে আপনারা কিভাবে পরীক্ষা দিবেন। অনেকে প্রশ্ন করতেছিলেন যে আমরা ক্লাস রেকর্ডটা কোথায় পাবো, গতকালে ক্লাস মিস করছে, কিংবা এই যে আজকের যে ক্লাসটা করলেন, এই ক্লাসের রেকর্ডটা অনেকেই হয়তো প্রথম দিকে জয়েন করতে পারেন নাই, বা পরবর্তীতে আপনাদের আর্গুমেন্ট লিখতে গিয়ে হয়তো বা ক্লাসের হেল্প লাগবে, তখন আপনারা কিভাবে দেখবেন, আমি সেই পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে ভাই, দেখেন, আপনারা আপনাদের ফোন হোক বা পিসি বা ল্যাপটপ যাই হোক না কেন, আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে p2a.me এই অ্যাড্রেসে ঢুকবেন। এই অ্যাড্রেসে আসলে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক এখন যেরকম দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের এখানে আপনাদের সবকিছু আপনারা চাইলে আপনারা দেখতে পারেন, অসুবিধা নাই। যেহেতু আপনারা আমাদের ফ্রি কোর্সে আছেন, তাহলে আপনারা দেখেন এই যে উপরে এই যে হোম কোর্স সমূহ, তারপর বিসিএস কোর্স, ব্যাংক জব কোর্স, এরপরে দেখেন ফ্রি কোর্স আছে। ফ্রি কোর্সে ক্লিক করবেন। আমি যখন ফ্রি কোর্সে ক্লিক করলাম, দেখেন এখানে আমাদের এই ওয়েবসাইটে কিছু ফ্রি কোর্স আছে। আপনারা চাইলে এটা একদম ফ্রিতে এই কোর্সগুলো এনরোল করতে পারবেন। যেমন দেখেন এইখানে অঙ্ক শিখুন বেসিক থেকে জব ম্যাথ গ্রাজুয়েশন কোর্স, এখানে একদম বেসিক থেকে কমপক্ষে 10 থেকে 12টা ভিডিও দেওয়া আছে ম্যাথের উপর, একদম বেসিক ভিডিও, যেগুলো দেখলে আপনার ম্যাথে অনেক ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এরপরে যে বিসিএস এর এখানে প্রশ্ন সলভ আছে, বিসিএস এর কিছু ফ্রি ক্লাস দেওয়া আছে এখানে। আপনারা যেহেতু ব্যাংক কোর্সের ব্যাংক জবের জন্য ফ্রি কোর্সে ভর্তি হয়েছেন বা এখানে এনরোল করছেন, তাহলে আপনারা এই যে ব্যাংক জব ফ্রি কোর্স অ্যান্ড এক্সাম যে আছে, এটাতে আপনারা এনরোল করবেন। এখন আপনাদের অনেকেরই অ্যাকাউন্ট নাই, আপনারা যদি এখানে এনরোল বাটনে ক্লিক করেন, দেখেন এই যে এনরোল বাটনে ক্লিক করলাম, যেহেতু অ্যাকাউন্ট নাই তাহলে আপনাকে এখন বলতেছে যে আপনি একটা অ্যাকাউন্ট খুলুন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এটা করে ফেলতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। নতুন অ্যাকাউন্টে ধরেন এখানে নাম দিবেন, আমি দিলাম P2A ইনস্টিটিউট, আমি দিলাম P2A, আমি একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দিলাম। আচ্ছা, আমার তো এই ফোন নাম্বার দিয়ে সম্ভবত খোলা আছে। আচ্ছা, আমি একটা ফোন নাম্বার দিলাম। হ্যাঁ, এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আপনার মতো করে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। তারপরে সেভ সেম অ্যাজ ফোন, হ্যাঁ, ডেট অফ বার্থ, এখানে সব তথ্য দিয়ে আপনি রেজিস্টার করবেন। এখানে সব তথ্য দিয়ে রেজিস্টার করবেন, এখানে পুরো প্রক্রিয়াটা দেওয়া আছে। তারপর আমরা টেলিগ্রাম গ্রুপে দেখিয়ে দিব, আমরা একটা ভিডিও দিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলে এখানে আপনি লগ ইন করবেন। তো যাই হোক, আমার যেহেতু একটা অ্যাকাউন্ট খোলাই আছে, আমি এখানে লগ ইন করতেছি। আমি দেখেন এই যে আমি এখানে লগ ইন করলাম। লগ ইন করে দেখেন এই যে ফ্রি কোর্সে আসবেন। ফ্রি কোর্স যেহেতু লগ ইন করা হয়ে গেছে, এখন এই যে এখানে এনরোল বাটনটা নাই, কারণ কি আমি এটা আগে এনরোল করে রাখছি। দেখে যে আমার এখানে এনরোলড দেখাচ্ছে। এই কোর্সের মধ্যে ঢুকলে কি কি আছে, প্রথমে আছে ফ্রি গাইডলাইন কোর্স রুটিন। এই যে আপনারা যে কোর্সটা করতেছেন, এখানে যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসের যে একটা রুটিন আছে, সেই রুটিনটা দেখবেন। আমি যদি এখানে রুটিনে ক্লিক করি, দেখেন এখানে আমাকে রুটিনটা দেখাচ্ছে। আজকে 6 জুলাই আর্গুমেন্ট রাইটিং ওয়ান শট ক্লাস হচ্ছে, আগামীকালকে ফোকাস রাইটিং এর ক্লাস হবে। 8 জুলাই ব্যাংক ইংরেজি প্রস্তুতির A to Z গাইডলাইন, কিভাবে আপনি ইংরেজি প্রস্তুতি নেবেন, ইংরেজি গ্রামার প্রস্তুতি কিভাবে নেবেন। 9 জুলাই ট্রান্সলেশন ক্লাস হবে। 10 জুলাই ভোকাবুলারির কিভাবে পড়বেন, কিভাবে প্রস্তুতি নেবেন, বিস্তারিত আপনার এখানে গাইডলাইন দিয়ে দেওয়া হবে। এই যে বাংলা, তারপর ফ্যাকাল্টি ভিত্তিক ম্যাথ প্রস্তুতির A to Z গাইডলাইন, এরপর জিকে, এরপর হচ্ছে আইসিটি। এটা হলো ফ্রি গাইডলাইন কোর্স রুটিন। আপনারা এক্সাম কিভাবে দিবেন সেটার ভিডিওটা এখানে দেওয়া আছে, এটা আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এক্সামটা আসলে কিভাবে দিতে হয়। আর আপনারা যে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে চাইলে এখানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আপনি টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন করতে পারবেন।
আচ্ছা, এখন এই যে আপনারা যে ক্লাস করতেছেন, এই ক্লাসটা কোনো কারণে যদি আবার দেখার প্রয়োজন হয়, এই যে লাইভ ক্লাসের রেকর্ড, এই যে গতকালকে যে ক্লাসটা হয়েছে, দেখেন কোর্সের ভিতরে যে লাইভ ক্লাসের রেকর্ড, এই যে কেমন হবে একজন ব্যাংক জব প্রার্থীর লাইফ স্টাইল, গতকালকে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের রেকর্ডটা এখানে দেওয়া আছে। যারা গতকালের ক্লাসটা করতে পারেন নাই, আপনারা চাইলে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে বা এখানে ফ্রিতে এনরোল করে, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে এনরোল করে আপনি এই ভিডিওটা বা এই ক্লাসটা আবার সম্পূর্ণটাই করতে পারেন। পুরো ক্লাসটাই দেওয়া আছে এখানে, হ্যাঁ পুরো ক্লাসটাই এখানে দেওয়া আছে। এই ক্লাসের পিডিএফটাও এই যে এখানে এই ক্লাসের পিডিএফটা আছে, এখানে আমরা পিডিএফটা দিয়ে দিব। এরপর দেখেন আমরা যে পরীক্ষাগুলো নিব, আমরা এখানে কিন্তু প্রতিদিন, আজকে বাংলা পরীক্ষা চলছে, আগামীকালেও বাংলা পরীক্ষা হবে, এরপর রুটিন অনুযায়ী পরীক্ষা হবে, রুটিনটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। এই পরীক্ষাগুলো হবে সবই বিগত সালের প্রশ্নের উপরে, কারণ বিগত সালের প্রশ্নগুলো আপনাদের পড়া উচিত। আর বিগত সালের প্রশ্ন পড়লে কি উপকার হয় সেই সম্পর্কে আমি কিছু বলবো না, প্রবাল স্যার আপনাদেরকে এই বিষয়ে বলবে, বা গতকালকে বলছো আপনাদের বিগত সালের প্রশ্ন পড়ার সম্পর্কে এটা কতটা জরুরি। সেই বিগত সালের প্রশ্নগুলো কোথায় পাবেন? এখন কি বিভিন্ন বই খুঁজবেন, বিভিন্ন ওয়েবসাইট খুঁজবেন? সবগুলো প্রশ্ন এখানে আমরা দেখেন এখানে সাজিয়ে রাখছি। এই যে বাংলা, ইংরেজি, জিকে, গণিত, আইসিটি, যে বাংলার ভিতরে দেখেন এই যে জনতা ব্যাংক আরসি 2024 সালের 29 জুলাই যে পরীক্ষাটা হয়েছে, এই যে কম্বাইন্ড 7 ব্যাংক অফিসার ক্যাশের পরীক্ষা হয়েছে 2021 সালে, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। আপনি নিজে নিজে প্র্যাকটিসও করতে পারেন অথবা নিজে পড়তে পারেন। এই যে আপনি যদি শো অ্যান্সারে ক্লিক করি, দেখেন এখানে পরীক্ষার প্রশ্নগুলো সবগুলো দেওয়া আছে, বিগত সালের প্রশ্ন সবগুলোই পড়বেন। এই পড়ার উপর ভিত্তি করে আজকে আপনাদের ডেইলি এক্সাম হচ্ছে, যেমন এই যে ডেইলি এক্সাম, এই যে ব্যাংক 2023 বেস্ট ফ্রি মডেল টেস্ট 1 বাংলা, আজকে বাংলার মডেল টেস্ট হচ্ছে। তাহলে আপনারা এখানে ক্লিক করলেই দেখেন এই যে গো টু এক্সাম, গো টু এক্সামে গেলে এই যে আপনি কি পরীক্ষা দিতে চাচ্ছেন, এখানে পরীক্ষা দিতে গিয়ে আপনার কি কি প্রবলেম হতে সেটা দেওয়া আছে। আপনি যদি কনফার্মে ক্লিক করেন, এই যে আপনার প্রশ্ন পরীক্ষা শুরু হলো। আজকের পরীক্ষায় টোটাল 50টা কোশ্চেন আছে, টোটাল মার্কস হলো 50, সময় হলো 25 মিনিট। এই যে আপনার এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এখন আপনি আপনার মতো করে দাগাবেন, এভাবে আপনি যেগুলো পারেন সেগুলো দাগাবেন। ভুল দাগালে কিন্তু আবার 0.25 নেগেটিভ মার্ক থাকবে, ভুল দাগালে 0.25 নেগেটিভ মার্ক থাকবে। এভাবে পুরোটা দাগানো শেষ হয়ে গেলে, 50টা প্রশ্ন দাগানো শেষ হয়ে গেলে আপনি ফিনিশ করে দেবেন এক্সামটা। ঠিক আছে, এরপর আপনি আপনার প্রশ্নটা কেমন লাগছে বা কি লাগছে সেটা সেটা অনুযায়ী আপনি একটা রেটিং দিতে পারেন, আপনি আপনার মতো করে রেটিং দিতে পারেন। এই যে পরীক্ষাটা দেওয়া হলে পরীক্ষার রেজাল্টটা কখন দেখতে পারবেন? রাত 12টা পর্যন্ত যেহেতু পরীক্ষা দেওয়া যাবে, 12টা 1 মিনিটে, এই যে রাত 12টা 1 মিনিটে এই পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হবে। আপনি কয়টা প্রশ্ন ভুল করলেন, কি কি ভুল করলেন, সেগুলো আপনার বিস্তারিত এখানে দেখতে পারবেন। আচ্ছা, এইভাবে আপনারা পরীক্ষা দিতে পারবেন। কোনো কারণে কেউ যদি পরীক্ষাটা মিস করে যান, পরবর্তীতে এই প্রশ্নটা থেকে যাবে, আপনি পরে আবার প্র্যাকটিস এক্সাম দিতে পারবেন, তবে লিডার বোর্ডে নাম আসবে না। এগুলো তো টেলিগ্রামে বলা আছে, এত বলে কি লাভ? আচ্ছা, অনেকেই বুঝতে পারে না, এবার টেলিগ্রামে অনেকে মেসেজটা দেখে নাই, এই জন্যই আমি বললাম। আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। আচ্ছা, আশা করি আর কারো কোনো প্রশ্ন নাই। তারপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন, সেখানে আমাদের প্রতিনিধিরা আছে, আপনাদেরকে হেল্প করবে। সেখানে আমাদের প্রতিনিধিরা আছে, আপনাদেরকে হেল্প করবে। তাহলে আমি যেটা বললাম যে আসলে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে আর্গুমেন্ট রাইটিং কেমন, এটা আমরা বলেছি। এরপর এখন দেখেন আসলে আর্গুমেন্ট রাইটিং আমরা কিভাবে লিখবো। হ্যাঁ, ওকে, চলেন পরের অংশে যাই। ওকে, আর্গুমেন্ট রাইটিং এর 4টা স্টেপ থাকে। যে কোনো আর্গুমেন্ট রাইটিং, সেটা যে প্রশ্ন থাকুক, মোটামুটি আর্গুমেন্ট রাইটিং এর টোটাল 4টা পার্ট থাকবে। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট বা ইন্ট্রোডাকশন, এরপর এটার মেইন বডি থাকবে, এটার কাউন্টার লজিক থাকবে, কনক্লুশন থাকবে। আমি বিষয়গুলো বিস্তারিত বলবো, আগে একটু বলি। ইন্ট্রোডাকশন পার্ট মানে হচ্ছে প্রত্যেকটা আর্গুমেন্ট রাইটিং এর, অর্থাৎ আপনাকে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে ওই স্টেটমেন্টের বেসিসে একটা ইন্ট্রো পয়েন্ট আপনার টানতে হবে। এরপর হচ্ছে মেইন বডি, মেইন বডিতে থাকবে হচ্ছে আপনার লজিকগুলা, মেইন লজিক যেগুলো, সেই লজিকগুলা ফার্স্টলি আপনি কেন এটা মনে করেন, মানে কেন আপনি এটার সাথে এগ্রি, এটার সাথে যে লজিকগুলো আছে, ফার্স্টলি এটা হচ্ছে এই কারণে আমি এটার সাথে এগ্রি করি। সে যে প্রথমে যে লজিকটা দিবেন সেটার আন্ডারে এক্সাম্পল দিবেন, সেকেন্ডে যে লজিকটা দিবেন সেটার আন্ডারে এক্সাম্পল দিতে পারেন, এভাবে করে। মেইন বডিতে টোটাল কথা হচ্ছে মেইন বডিতে থাকবে লজিক প্লাস এক্সাম্পল। ইন্ট্রোডাকশন পার্টে কি থাকবে একটু পরে আমি দেখাই দিচ্ছি। মেইন বডিতে থাকবে লজিক প্লাস এক্সাম্পল। এবার দেখেন কাউন্টার লজিক। কাউন্টার লজিক বিষয়টা কিরকম? কাউন্টার লজিক বলতে হচ্ছে আপনাকে তো দুটো ইস্যু দিয়েছে, তাই না? একটা হচ্ছে মনে করেন আমি প্রথমে এক্সাম্পল যেটা দিয়েছি সেটাই যদি আমি যাই, তাহলে এখানে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ আর হচ্ছে লাভ ম্যারেজ, দুটো পয়েন্ট আছে। তাহলে
আপনি যদি লাভ ম্যারেজের পক্ষে যান, তার মানে কাউন্টার লজিক কাদের আছে? অ্যারেঞ্জ ম্যারেজের কাউন্টার লজিক আছে। হ্যাঁ, এই কাউন্টার লজিকে গিয়ে আপনি বলবেন অনেকেই মনে করেন অ্যারেঞ্জ ম্যারেজ ভালো। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ অনেক ক্ষেত্রে ভালো। এই ক্ষেত্রে হচ্ছে বাবা মা কি থাকেন, সন্তুষ্ট থাকেন। হ্যাঁ, এই সেন্সে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজের চাইতে বেটার। কিন্তু এটা এই কাউন্টার লজিক দিয়ে এটার আবার যুক্তি খণ্ডন করতে হবে। কিভাবে যুক্তি খণ্ডন করবেন? যে বলবেন হ্যাঁ, অনেকে এটা মনে করতে পারেন যে অ্যারেঞ্জ ম্যারেজ ভালো, কারণ অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বাবা মা কি করে, ছেলে মেয়েদের পক্ষে থাকে বা বাবা মায়ের চয়েসে বিয়েটা হয়, এই কারণে বাবা মা খুব হাসি খুশি থাকে। লাভ ম্যারেজে যেটা থাকে না। হ্যাঁ, কিন্তু লাইফটা আফটার ম্যারেজ লাইফটা লিড করে একজন পাত্র এবং একজন পাত্রী, একটা ছেলে এবং একটা মেয়ে। কাজেই এখানে বাবা মার স্যাটিসফ্যাকশনের চাইতো ওই দুইটা মানুষ যারা নিজের লাইফটা লিড করবে তাদের সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্টটা, তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা অধিকতর বেশি জরুরি। এই কারণেই বাবা মায়ের মানে কি স্যাটিসফ্যাকশনের চাইতো এখানে এই বিষয়টা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যারেঞ্জ ম্যারেজের যে যুক্তিতে অ্যারেঞ্জ ম্যারেজটাকে ভালো বলা হচ্ছে, তার চাইতে অধিকতর বেশি যুক্তিতে লাভ ম্যারেজকে কি করা যায়, ভালো বলা যায়। আমি কি বুঝাইতে পারছি কাউন্টার লজিকের বিষয়টা কিরকম হবে? কাউন্টার লজিক হচ্ছে আপনি আপনার স্টেটমেন্টের বাইরে গিয়ে যেটা মানে এগেনস্টে যেটা, সেই লজিকটা দাঁড় করাবেন এবং ওই লজিকটা কেন দুর্বল, ওই লজিকটা কেন দুর্বল সেটা আপনি কি করবেন, এস্টাবলিশ করবেন। ইজ ইট ক্লিয়ার? আপনাদেরকে কি বুঝাইতে পারছি কি? আচ্ছা, একটা টেক্সট। আসসালামু আলাইকুম ভাই, আমি P2 এর 47 এর ফাউন্ডেশনে ফলো করে ভর্তি হবো ভাবতেছিলাম। মাস্টার কথা সরকার ফল করছে, আমি বিভিন্ন রকম ট্রাই করে গেছি মাস্টার পর, যাতে টাকার ব্যাকআপ থাকে, সেজন্য বাসা থেকে ভালো একটা অঙ্কের টাকা নিয়ে ব্যবসা ইনভেস্ট করেন, সেখানে ওখানেও ধরা। একটু কথা বলার জন্য অল্প সময় দিন, আপনার সাথে একটু পরামর্শ করতে চাইছিলাম। জাহাঙ্গীরনগরে পড়াশোনা শেষ করেছে, আশা করি অনুগ্রহ করবেন। ভুল ঠিক আছে, অবশ্যই আপনার সাথে কথা বলবো। আপনি নক দিন, কথা বলবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা কি বোঝা গেছে কিনা? এটা কি বোঝা গেছে? এই পয়েন্টটা, চারটা স্টেপ, আর্গুমেন্ট রাইটিং এর চারটা স্টেপ কি? কাউন্টার লজিকটা আবার বলেন। কাউন্টার লজিক হচ্ছে আপনি তো একটা পক্ষে যাবেন, ওই পক্ষের এগেনস্টে, ওই পক্ষের এগেনস্টে আরেকটা যে পক্ষ থাকবে সেই পক্ষের লজিকটা কেন দুর্বল সেটা বোঝানোটাই হচ্ছে কাউন্টার লজিক। ওকে, এরপর আসেন, দেখেন এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনে কি আছে? ইন্ট্রোডাকশন দেখেন, আমি ওই যেটা বললাম যে বিস্তারিত বলবো। ইন্ট্রোডাকশন হচ্ছে এটা লেখার প্রথম অংশ। এই অংশে আর্গুমেন্টের বিষয়টি স্পষ্ট করতে হবে। 4 থেকে 6টি বাক্যের মধ্যে পুরো লেখার একটা অ্যাবস্ট্রাক্ট হবে এই অংশটি। আপনি পুরো লেখায় আসলে কি বলতে চাইছেন তা এই অংশে লিখতে হবে। অর্থাৎ আপনি যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটার পক্ষে না বিপক্ষে না কোন পক্ষে আপনি যেতে চাচ্ছেন সেটার মূল থিমটা এই লেখায় উঠে আসবে। তাহলে চলেন আমরা একটু একটা ইন্ট্রোডাকশন পার্ট দেখে নিই। এটা আপনারা চাইলে আজকে মুখস্থ করে ফেলতে পারেন, যে কোনো হচ্ছে আর্গুমেন্ট রাইটিং এ আপনারা এই ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করতে পারবেন। দ্য ডিসকাশন অ্যাবাউট মানে কোনটা, ওই যে এখানে যেটা আপনার হচ্ছে স্টেটমেন্ট যেটা দেয়া থাকবে সেটা। হ্যাঁ, ইজ এ ডিবেটেবল ওয়ান, অর্থাৎ এটা বিতর্কময় একটা টপিক বা ডিসকাশন। It is very usual that people hold different views over a controversial topic, and they are normally inclined to put forward strong feelings and reasoning in favor of their arguments. ঠিক আছে, for some specific reasons my inclination goes in favor or goes against the statement. আপনি যদি পক্ষে থাকেন তাহলে goes in favor of the statement, আর যদি বিপক্ষে থাকেন goes against the statement. এই ইন্ট্রোডাকশন পার্টটা কি বুঝাইতে পারলাম কিনা? আপনারা চাইলে যে কোনো আজকের অন্তত, আচ্ছা যারা আছেন এই ইন্ট্রোডাকশন পার্টটা একটাবার একটু পড়ে নেন, 1-2বার একটু পড়েন। না, কোনো ওয়ার্ড লিমিট নাই, কোনো ওয়ার্ড লিমিট নাই। এই ইন্ট্রোডাক্টরি পার্টটা একটাবার পড়েন অন্তত পক্ষে। আজকের ক্লাসে আর্গুমেন্ট রাইটিং এর ইন্ট্রো পার্টটা কি হয় এটা অন্তত আমরা দেখে যাই। তারপর ইন্ট্রোডাকশন পার্ট। ঠিক আছে, আমি কি পরের স্লাইডে যেতে পারবো? পরের স্লাইডে কি যাব? ইনক্লিনেশন মানে হচ্ছে আমার ঝোঁক আর কি, অর্থাৎ আমি কোন দিকে যেতে চাচ্ছি, আমি কোন দিকে যেতে চাচ্ছি সেটা। লাস্ট লাইনটা বুঝাই দেন। আচ্ছা, লাস্ট লাইনটা ফর সাম স্পেসিফিক রিজন, কিছু নির্দিষ্ট কারণে বা কিছু যথাযথ কারণের আমার যুক্তিটা এ স্টেটমেন্টের বা আমার ঝোঁকটা, আমার লজিকটা, আমার লেখার বাঁকটা এই স্টেটমেন্টের ফেভারে অথবা এই স্টেটমেন্টের বিপক্ষে যাচ্ছে, এই স্টেটমেন্টের পক্ষে বা স্টেটমেন্টের বিপক্ষে যাচ্ছে। ঠিক আছে, না কোনো প্রবলেম হবে না। ইন্ট্রো সবার সমস্যা, এটা আর্গুমেন্ট রাইটিং এর অলমোস্ট সবারই ইন্ট্রোডাকশন কাছাকাছি হবে।
এবার আসেন মেইন বডি। মেইন বডিতে কি থাকবে? সূচনা অংশে উপস্থাপিত দাবির বিষয়টি পূর্ণতা পাবে এই অংশে। অর্থাৎ ওই যে বললাম লজিক দিতে হবে, এই অংশটি 4 থেকে 5টা প্যারাতে লিখতে হবে। আপনি চাইলে 4টা বা 5টা প্যারাতে এই অংশটা লিখতে পারেন। প্রতিটি প্যারাতে তথ্য উপাত্ত এবং যুক্তি উপস্থাপন করতে হবে। এই অংশটি পুরোপুরি একটা যুক্তি নির্ভর আলোচনা হবে। এই অংশটা হবে পুরোপুরি একটা যুক্তি। এখানে এই মেইন বডি যেটা, আর্গুমেন্ট রাইটিং এর মেইন বডি যেটা, এখানে হবে যুক্তির খেলা। অর্থাৎ আপনার লাভ ম্যারেজের পক্ষে যুক্তিগুলো কি কি? যেমন প্রথম যুক্তি হইতে পারে কি, স্ট্রং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। পরের ইয়া কি হইতে পারে? মিউচুয়াল রেসপেক্ট হইতে পারে। ঠিক আছে, এরকম অনেকগুলো যুক্তি থাকবে। এগুলোর এগেনস্টে আপনার কি থাকবে? লজিকও থাকবে। মেইন বডিটা আসলে কিভাবে হইতে পারে দেখেন, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস দ্যাট ক্যান কম্পেল ওয়ান টু গো ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম লাইন, মেইন বডির প্রথম লাইন। আপনি আপনার মতো করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে ফার্স্ট, এই যে গুড নাম্বার অফ রিজনস বলেছি না, রিজনের মধ্যে প্রথমটা ফার্স্ট রিজনটা কি? ফার্স্ট রিজনটা হইতে পারে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ফার্স্ট ইয়াটা কি হতে পারে? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কেমন? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এখন এটার এক্সাম্পল, ফর এক্সাম্পল দিয়ে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর এক্সাম্পলটা দিব। ওই যে আপনার রিয়েল লাইফ এক্সাম্পল থেকে আপনার যে ফ্রেন্ড বিয়ে করেছে, মানে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে, তার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কত ভালো ছিল, তারা ছোট ছোট বিষয়ে ঝগড়া করতো না, এইসব বিষয় এখানে আনতে পারেন। এরপর হচ্ছে সেকেন্ডলি, বিসাইডস, অ্যাজ এন এক্সাম্পল আপনি এক্সাম্পল দিয়ে আরো কিছু তথ্য দিতে পারেন। মোর ওভার, এটা দিয়ে মেইন বডিটা আপনি শেষ করবেন। কাউন্টার লজিক, আগের পার্টিতে নিজের প্রদত্ত যুক্তির বিপরীতে কি কি যুক্তি আসতে পারে তার ধারণা দিতে হবে এই দিকে। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ইয়াতে আপনার হচ্ছে কি, লাভ ম্যারেজের ক্ষেত্রে হচ্ছে বাবা মা সন্তুষ্ট থাকে না, এটা হচ্ছে কাউন্টার লজিক। এই কাউন্টার লজিক আসলে কি কি কারণে দুর্বল এই বিষয়টা তুলে ধরতে হবে। এটা তো একটু আগে আপনাকে বললামই, এটা হচ্ছে কাউন্টার লজিক। অর্থাৎ আপনি আগের পার্টিতে মানে মেইন বডিতে যে যুক্তিগুলো দিয়েছেন এর বিপরীতে কি কি যুক্তি আসতে পারে, হ্যাঁ, তার ধারণা দিতে হবে। এবং এই অংশে আপনার যুক্তির বিপরীতে উপস্থাপিত যুক্তিসমূহ কি কি কারণে দুর্বল এই অংশে সেটা তুলে ধরতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে এখানে দুইজন ব্যক্তি লাইফ লিড করবে, মা বা বাবা কিন্তু লাইফ লিড করবেন না। কাজেই দুইজন ব্যক্তির মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হওয়াটা অধিকতর বেশি জরুরি। এই কারণেই অ্যারেঞ্জ ম্যারেজের থেকে লাভ ম্যারেজটা বেটার। মনে করেন আমি আমার লেখার পিছনে এই যুক্তিটা দিলাম, কাউন্টার লজিকে যেটা সেটা যুক্তিটা আমি এখানে খণ্ডন করলাম। এটা গেল কনক্লুশন। কনক্লুশন হচ্ছে এই অংশে মূলত আপনি এতক্ষণ যা লিখলেন এটা একটা সারসংক্ষেপ লিখবেন। এটা সারসংক্ষেপটা কিরকম? এখানে হচ্ছে কি, আপনার হচ্ছে এটার পক্ষে এবং বিপক্ষে বহু যুক্তি থাকতে পারে। পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলোর মধ্য থেকে আসলে ইয়ের বিপক্ষে যুক্তিটাই অ্যারেঞ্জ ম্যারেজের থেকে লাভ ম্যারেজের চাইতে অ্যারেঞ্জ ম্যারেজ বেটার। এটার মানে এই স্টেটমেন্টটা আসলে যুক্তিযুক্ত নয়। এটা আপনি কি করবেন? প্রুফ করবেন আর কি আপনার ইয়েতে। আপনি এই জিনিসগুলো আর্গুমেন্ট রাইটিং লেখার সময় এই জিনিসগুলো আপনি মাথায় রাখতে পারেন। ক্লেম দ্য ফ্যাক্ট, ক্লেম দ্য ডেফিনেশন। অর্থাৎ ডেফিনেশন মানে হচ্ছে আর্লি ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা। ক্লেম দ্য ভ্যালু, ক্লেম দ্য কজ, ঠিক আছে। ক্লেম দ্য কম্পারিজন, ক্লেম দ্য পলিসিস, ঠিক আছে। অর্থাৎ দুটার মধ্যে তুলনা করবেন, কোনটা অ্যাপ্লিকেবল সেই জিনিসটা এখানে প্রয়োগ করবেন। অর্থাৎ এটা হচ্ছে আপনি জিনিসটাকে ভাগ করার জন্য এই স্লাইডটা দেওয়া হয়েছে, এটা আলাদা কিছু না। আর্গুমেন্ট রাইটিং এর ক্ষেত্রে দেখেন, ট্রাই টু ইউজ এক্সাম্পল বেসড অন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আপনার নিজের জীবনের যে এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আপনি কি করেন? এক্সাম্পল দেওয়ার ট্রাই করেন। ডু নট এলাবোরেট ইন্ট্রোডাকশন আননেসারিলি। ইন্ট্রোডাকশন আমি যতটুকু বলেছি ততটুকু, আননেসারি কথাবার্তা বলে ইন্ট্রোডাকশনটাকে কি করবেন না? বড় করবেন না। ইউর রাইটিং মে, আমি এখানে আরো একটা ইন্ট্রোডাকশন আপনাদের জন্য দিয়ে দিয়েছি। ইউর রাইটিং মে স্টার্ট উইথ, এইভাবে করে আপনার লেখাটা শুরু করতে পারেন। দ্য টপিক ইজ আ ভেরি কন্ট্রোভার্সিয়াল ওয়ান, দেয়ার আর সো মেনি পিপল অন বোথ সাইডস অফ দ্য আর্গুমেন্ট হু হ্যাভ really strong points to place. In my point of view, I am on behalf of the topic, মানে টপিকের নামটা লিখবেন। এভাবে করে আপনি চাইলে আপনার ইন্ট্রোডাকশনটা দিতে পারেন, আগেরটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। আপনার কাছে যেটা সুন্দর লাগে, যেটা ভালো লাগে, যেটা চয়েসেবল সেটা ইউজ করবেন। সাম স্যাম্পল আর্গুমেন্টেটিভ রাইটিং, আমরা কিছু এক্সাম্পল এখান থেকে আপনাদের হচ্ছে যে ইয়েগুলো মাথায় রাখবেন। অর্থাৎ এখান থেকে হচ্ছে টপিকগুলো আপনারা লিখে নেবেন, যে টপিকগুলো থেকে যে কোনো একটা আপনারা চুজ করবেন। প্রথমটা, নট কনজিউমার্স, manufacturers are mainly responsible for environment pollution. Do you agree? ঠিক আছে, not consumer, manufacturers are mainly responsible for environment pollution. Do you agree? তাহলে এটা প্রথম এক নম্বর আর্গুমেন্ট যেটা আপনাদের যে 5টা বা 7টা যেগুলো দেওয়ার কথা ছিল তার মধ্যে। হ্যাঁ, ওকে, তাহলে প্রথমটা লিখছেন বা এসএস নিছেন কিনা? ক্লিয়ার? এটা প্রথমটা কি ক্লিয়ার? প্রথম টপিকটা ক্লিয়ার কিনা? এই টপিকটা বুঝেন নাই বা এটা নিয়ে কোনো কিছু আছে? এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? না, ভুল হবে না। এখানে বলা হচ্ছে
কনজিউমাররা না, ম্যানুফ্যাকচারাররাই হচ্ছে রেসপন্সিবল এনভায়রনমেন্ট পলিউশনের জন্য। আপনি কি এটার সাথে একমত কিনা? এ ওয়ার্কার, এটা হচ্ছে 2 নম্বর, এ ওয়ার্কার হ্যাজ টু possess multiple skill to succeed. Among the skills, which one is more important? Social skills or good qualification? এটা এখানে আপনি যে কোনো সরি, এখানে আপনি যে কোনো একটা নিতে হবে আপনার, ঠিক আছে? এটা গেল 2টা। সেকেন্ডটা, নাম্বার 3, Facebook has had negative impact on individuals and society. Do you agree? বাংলা এক্সাম বিগত প্রশ্ন থেকে হবে, ব্যাংক প্রশ্ন থেকে। Facebook has had a negative impact on individual and society. Do you agree? ঠিক আছে, নাম্বার 3। আচ্ছা, আমি 5টা দিব, নাম্বার 4 আমি বলতেছি লিখবেন আপনারা, নাম্বার 4 আমি বলতেছি আপনারা লিখবেন। দ্য গভর্নমেন্ট শুড ব্যান motor rickshaws on highway. The government should ban motor rickshaw on highway. Do you agree? Why or why not? ঠিক আছে, ঠিক আছে, এটা কি লিখতে পারছি সবাই? ঠিক আছে, এবার আমি আর কয়েকটা দিচ্ছি, কেমন? কয়টা দিব আপনাদেরকে বলেন, 5টা না 7টা? আপনারা যা বলেন, 5টা আর 7টা? হ্যাঁ, এই কোশ্চেনটা রিসেন্ট এক্সামে আসছে, এই কোশ্চেনটা রিসেন্ট এক্সামে আসছে, রাইট। এটা আসছে কোথায়? আপনার সিনিয়র অফিসার কোথায়? রিটেনে আসছে না? সিনিয়র অফিসার রিটেনে আসছে। তাহলে দেখেন, এগুলো কিন্তু আবার রিপিট হওয়ারও একটা চান্স আছে। সো আপনি যদি ভালো করে শিখেন, আপনার কিন্তু বা ট্রাই করেন, আপনার কিন্তু উপকার হবে। হ্যাঁ, অপকার তো হবে না, উপকার হবে আপনার। এবার আসেন, এগুলো আপনি অনেকগুলো সোর্স থেকে পাবেন, অনেক সোর্স থেকেই পাবেন, কেমন? আপনি অনেক সোর্স থেকে পাবেন, আপনি আসলে যে সোর্স থেকে চান আপনি সেই সোর্স থেকে পড়তে পারেন। তবে একটা বিষয় কি, আপনি অবশ্যই এগুলো পড়বেন। হ্যাঁ, আপনাকে যেটা বললাম যে কাট কপি পেস্ট করে আপনি লিখবেন না, মানে কপি পেস্ট করে আপনি লিখবেন না, আপনি পড়বেন, পড়ে আপনি হচ্ছে কি করবেন, লিখবেন আর কি। অর্থাৎ লেখার আগে অন্তত একটু পড়বেন, কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন, তাইলে আপনারই আসলে লাভ হবে আর কি, কেমন? আপনার লাভ হবে। এবার দেখেন, আরেকটা লিখছি, খেয়াল করেন। স্টুডেন্টস হু স্টাডি abroad achieve greater success. Do you agree? Why or why not? ঠিক আছে, এটা বোঝা গেছে? ওকে, আমি 7টা দিলাম না, আমি 5টা দিলাম। আমি চাইতেছি আপনারা 5টা থেকে লিখেন, 5টা থেকে একটা লিখেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই 5টা আর্গুমেন্ট রাইটিং থেকে আপনারা কি করবেন, একটা আর্গুমেন্ট রাইটিং চুজ করে লিখবেন, লিখে আপনি হচ্ছে কি করবেন সেটা, আপনি 2-3 দিন সময়, কালকে তো ফোকাস রাইটিং এর ক্লাস হবে, ফোকাস রাইটিং এর ধরনের থাকবে। ভেরি গুড, একজন আরেকটা দুর্দান্ত ফোকাস রাইটিং বলেছেন, অ্যাটাকিং অন ইরান ওয়াজ এ রং ডিসিশন ফর ইউএসএ, অথবা ওয়াজ এ রং মুভ বাই ইউএসএ, এটাও লিখতে পারেন। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? ঠিক আছে, বাট ওইটা হয়তো একটু আপনার হচ্ছে কি একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে, অনেকে হয়তো এটা নাও থাকতে পারে। যাই হোক, ভালো, এই যে মাথায় আসছে এই জিনিসটা, এভাবে করে করে মানে আমরা যদি ব্রেন স্টর্মিং করতে থাকি তাহলে আস্তে আস্তে ভালো হবে, ঠিক আছে? 2 নম্বরটা কি ছিল? 2 নম্বরটা বলতেছি, 2 নম্বরটা ছিল হচ্ছে হ্যাজ টু মাল্টিপল স্কিল টু সাকসেস। অর্থাৎ একজন ওয়ার্কারের অনেকগুলো স্কিল থাকতে হয়। এই স্কিলগুলোর মধ্যে কোন স্কিলটা জরুরি বেশি? সোশ্যাল স্কিল নাকি হচ্ছে মনে করেন যে গুড কোয়ালিফিকেশন? এটা আপনি গুড কোয়ালিফিকেশনের দিকে যাচ্ছেন নাকি সোশ্যাল স্কিলের দিকে যাচ্ছেন, কোনটা? আরে অবশ্যই ইংরেজিতে ফোকাস, এই আর্গুমেন্ট রাইটিং ইংরেজিতে আসবে, বাংলাতে আসবে না। রং স্কিল ছিল, রং স্কিল বলতে কই ছিল রং স্কিল? এটা নেক্সট 3 দিন সময়, নেক্সট 3 দিনের মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, তাহলে আজকে এ পর্যন্ত।